যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা, সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা। আপনার কাছে একটু জানতে চাই যে এই ইমোশনের কাছে কি আসলেই আমাদের ছাত্র প্রতিনিধিরা কেউ কেউ কি ব্যবহৃত হয়ে গেল? না দেখেন, আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট একেবারে বর্তমান পরিস্থিতি দেখে বলুন। না, আমি বর্তমান পরিস্থিতি দেখেই বলবো। মানে আপনারাও তো, আমরাও সবাই তো এখন খুবই ওপেন, আমাদের কাছে ইনফরমেশনগুলো খুবই ওপেন এখন। হ্যাঁ, এমন না যে আমাদের কাছে কিছু আসে কিছু আসে না। আর আমাদের বিজ্ঞ আলোচক তিনি যেটা বলেছেন এটা আমি দেখেন এটা তো আমাদের মানে আমার কাছে মনে হয় যে উনি ওনার অ্যাঙ্গেল থেকে যখন বলছেন উনি তো ওনার ওপিনিয়নটা দিবেনই, দেওয়াটাই তো স্বাভাবিক। যেমন ওনার কাছে মনে হচ্ছে উনি 1 মাসের মাথায় এটা আন্ডারস্ট্যান্ড করেছেন যে সরকারে যাওয়া তাদের জন্য ঠিক হয়নি। দ্যাটস ভেরি ফাইন। বাট আমি যেটা আমি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে দেখেন আসলে একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে মানে এত কুইকলি কতটুকুই বা পেতে পারি। আপনি দেখেন যে ধরনের মানে ক্রিটিক্যাল মোমেন্টামের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আপনি একটা বছরকে একটু ডিল করেন না, দেখেন না এই একটা বছরে আসলে সরকারের যেই ক্যাপাসিটি ছিল, সরকারের ক্যাপাসিটির এগেনস্টে আসলে সরকার কতটুকু করতে পারছে, ইট ইজ এ বিগ কোশ্চেন। আমরা তো আসলে আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, আমরা উই আর দি লিভিং উইটনেস, আমরা দেখছি। এখন আপনি আসলে ওই আইন শৃঙ্খলার যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা, সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা। আপনি এই ধরনের প্রশ্নের সাথে আপনাকে ডিল করতে হবে। কারণ দেখেন গণঅভ্যুত্থান পরবর্তী একটা রাষ্ট্রে আপনি পৃথিবীর সকল রাষ্ট্রের ইতিহাস আপনাদের ঘেটে দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী ইতিহাসে মানে যে কোনো রাষ্ট্রেই আপনার মারাত্মক রকম মানে আপনার সোশ্যাল ক্রাইসিস আমরা দেখি, মানে ডিফারেন্ট লেভেলের আমরা দেখি, মানে আপনার ডিপ্রেশন দেখি। হ্যাঁ, দিস আর ভেরি কমন। কাজেই দেখেন এইগুলোকে ডিল করাটা মানে খুবই টেকনিক্যাল। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ কিছু জায়গায় তো ডেফিনেটলি আমরা অনেক বেশি মাত্রায় হচ্ছে সরকারকে ফেল করতে দেখছি। বাট আমার কাছে কখনো এটা পার্সোনালি মনে হয় নাই যে সরকারের আন্তরিকতায় কোথাও অভাব ছিল। যেমন দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে আমরা তো প্রচণ্ড রকম হতাশ হই। যেমন দেখেন আপনি 5 আগস্টের আগে আপনি ইকোনমিক যে সিচুয়েশন কী ছিল, অর্থনৈতিক অবস্থায় কী ছিল আমাদের, আমরাই তো নিউজ পড়ছি প্রত্যেকদিন পত্রিকা খুলে যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাঙ্কগুলোর তারল্য সংকট দেখা দিচ্ছে, আপনার এখানে রিজার্ভ নাই, হ্যাঁ আপনার ফরেন রিজার্ভ কমে আসছে, আগামী 3 মাস আপনার কাছে মানে আপনার মানে ইম্পোর্ট করার যে ক্যাপাসিটি সেটা মিট করার মতন আপনার কাছে কারেন্সি আছে অনলি 3 মান্থসের। হ্যাঁ, সেটাও আমরা প্রত্যেক দিনই আমরা বড় বড় টাইমলাইন দেখতাম। আমরা দেখতাম কোথাও এলসি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও লাক্সারি আইটেম ইম্পোর্টের এগেনস্টে হচ্ছে এম্বার্গো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনি ব্যাংকিং খাতকে কোথায় দেখতেছেন? এখন আপনি ইকোনমিক্যাল অ্যাসপেক্টে যখন আপনার ল্যান্ডস্কেপে যখন আপনি বাংলাদেশকে দেখেন সেটা আসলে কোন জায়গাটাতে আছে? এখন দেখেন আপনি কি অর্থ উপদেষ্টাকে এসে দেখেন কোথাও বিরাট বড় বড় বক্তব্য দিতে? অর্থ উপদেষ্টা কখন আইসা বলে যে আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি? সে বলে না, আমরাও তো বলি না। আমি কেন বলি না? আমি বলতে গেলে আপনারা আমাকে বলবেন যে দেখেন কিংস পার্টি সারাদিন খালি সরকারের গুণগান গায়, কিন্তু এটা তো সরকার আর কিংস পার্টির ম্যাটার না, সরকার এবং এনসিপির ম্যাটার না। এই গণঅভ্যুত্থানকে তো আমরা সবাই অন করছিলাম। এবং আপনি যদি মানে সালাউদ্দিন স্যারকে নিয়ে এই প্রশ্ন করেন, সালাউদ্দিন স্যার তো কোনো পলিটিক্যাল দলকে রিপ্রেজেন্ট করে না, সে তো করে না। কাজেই দেখেন এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববার বিষয় আছে যে আমরা কতটুকু অর্জন করলাম। আপনি দেখেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান, বিশ্ববিদ্যালয়ে আমি খুব ড্রামাটিক্যালি আপনাকে মানে খুবই ডিফারেন্ট একটা ওয়েতে আপনি যদি দেখেন বাংলাদেশে, মানে আপনি মনে করেন কি না, আপনি দেখেন একটু চিন্তা করে যে বাংলাদেশে কখনো 2টা বাংলাদেশের সবচেয়ে মেজর ইউনিভার্সিটিতে সেখানে ছাত্র সংসদ ইলেকশন হবে, সেখানে একটা মারামারি হবে না, একজনের মাথা ফাটাই ফেলবে না, 1-2টা লাশ পড়ে যাবে না, সেখানে ককটেল বিস্ফোরণ হবে না, সেখানে হলের ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাবে না। এখন দেখেন কিছুই হলো না। এর পেছনে আমাদের প্রত্যেকেরই ইনপুট আছে, উদারতা আছে। তা আমরা বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনাকে যদি আপনার ধরে কানেক্ট করেন, আপনি ওইখান থেকেও একটা ন্যারেটিভ ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, ধরেন সিরাজগঞ্জে খুন, খুলনায় খুন, এরকম 5টা খুন, প্রত্যেকটা মানে ইনসিডেন্ট কিন্তু ম্যাটার করে। আমি এগুলোকে জাস্ট মানে অন্য কোনো ভাবে দেখতে চাই না, বাট এই 5টা খুন নিয়েও তো আপনি ন্যারেটিভ ডেভেলপ করতে পারেন। এর এগেনস্টে বাংলাদেশের
রাজনীতির কালচারে যেটা বিরাট পরিবর্তন ঘটে গেল, সেটা কেন আমরা বলবো না? সেটা তো আমাদেরকে বলতে হবে। আপনি ডাকসুর পরিবর্তনের কথা বলেছেন, আমি একটু জাকসুর পরিবর্তনের কথা একটু স্নিগ্ধা ম্যামের কাছ থেকে একটু শুনে আসি, কেননা অনেক কিছুই ঘটে গেছে সেখান থেকে। তবে আমি একটা ব্যাপার জাস্ট ছোট্ট করে বলে রাখি, আমি ম্যাডামের সাথে খুব হাইলি এগ্রিড যে বাংলাদেশের যে ইমোশনের পলিটিক্স, ইটস মানে ভেরি ক্রিটিক্যাল, এবং ওই জায়গাটাতে আমাদের সকলের কাজ করার সুযোগ আছে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। বাট ইয়েস, আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। জাকসু ইলেকশনের বিষয়টা একটু জানতে চাই, পরিবর্তন সেখানে কি কি দেখতে পেলেন আপনি, আর কেন আসলে সরে যেতে হলো শেষ মুহূর্তে, সেটি নিয়ে একটু জিজ্ঞেস করি, এবং সেই সাথে পরের প্রশ্নটা পরে আসছি। জি। প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ এখানে আমি যেহেতু একজন শিক্ষক এবং জানি যে কিছু লিগ্যাল ক্লেম থাকে, সব প্রশ্ন তো আমি দিতে পারবো না। সরকারের আন্তরিকতা, আমি ধরে নিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে কমফোর্ট ফিল করছেন না। সরকারের আন্তরিকতার কথা তিনি বলেছেন, ক্যাপাসিটির কথা বলেছেন, সেখান থেকে যদি জিজ্ঞেস করি, আন্তরিকতার অভাব ছিল না, তাহসিন রিয়াজ বলেছেন। মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার 4 মাজারে আবারও হামলা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সেখানে আসাদপুরের যে বাসিন্দারা, তারা এখনো বিস্মিত হয়ে আছে, মানে আতঙ্কিত হয়ে আছে যে এতদিন পরও এই ঘটনাগুলো ঘটছে। এটা আসলে কিসের অভাব? ক্যাপাসিটির অভাব, নাকি এটা কিসের অভাব ধরে নেব? না দেখেন, তাহসিন রিয়াজ বলেছেন, সরি রিয়াদ ফুল নাম, রিয়াদ, আপনি প্রথমেই ঠিক বলেছেন। জি, আচ্ছা। তো ও যে কথাগুলো বলেছে সেটা ওর জায়গা থেকে, আমাদের তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, আর্গুমেন্টেড। এখন একটা কথা বলি, যে ও যেভাবে বলছে দেখছে, আপনি যেমন ওই যে জাকসু কথা বলছিল না, যে কোনো একটা ককটেল বিস্ফোরণ হয়নি ইত্যাদি ইত্যাদি, আমার কাছে মনে হয় যদি ধরেন এই জাকসু ইলেকশনের আগে ফেব্রুয়ারির ইলেকশনের ঘোষণা যদি না হতো, তাহলে মনে হয় গল্পটা এরকম হতো না। অর্থাৎ এখানে এগেইন পলিটিক্যাল পার্টির স্বার্থই খুব মূল ছিল। আপনি ডাকসু হোক আর জাকসু হোক, হঠাৎ করে দেখবেন রাত্রেবেলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওই ক্যাম্পাসের চারপাশে ঘিরে দাঁড়ালো, কি উদ্দেশ্যে, কি হেতুতে, সেটা কিন্তু প্রশ্ন উত্তর অবশ্য মেলেনি। কিন্তু বুঝাতে পেরেছি তো? আমি আসলে এক্ষেত্রে ডিনাই করছি যে এখানে ব্যাপারটা সরকারের কৃতিত্ব নাকি পলিটিক্যাল পার্টির ইন্টারেস্টের কৃতিত্ব, সেটা একটু ভেবে দেখার বিষয় আছে। এটা হচ্ছে 1। 2, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন আন্দোলন বা সংগ্রামের কথা, আপনি যে প্রশ্নটি আমাকে, আচ্ছা, প্রশ্নটি ছিল যে এই যে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার 4 মাজারে হামলা হলো, মাজার হামলার ঘটনা আমরা 5 আগস্টের পর থেকে কন্টিনিউয়াস কিন্তু দেখে এসেছি, এবং সরকার বারবার সেটার নিন্দা জ্ঞাপন করেছে, কিন্তু আমরা কিন্তু সেটি শেষ হতে দেখিনি। 2 দিন আগের ঘটনা এটা, কুমিল্লার যে ঘটনাটা, এটা মাত্র 2 দিন আগের ঘটনা। 4টি মাজারে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আপনার এই যে মাজারের ইস্যুতে আপনি যে কথাটা বললেন, এটা তো মনে হয় গত 1 বছর ধরে চলছে। এটা কি এরকম হয়েছে যে এটাই প্রথম কথা হচ্ছে সরকারের দায়িত্ব নিন্দা জ্ঞাপন করা না, এটা স্পষ্ট আমি বলছি। যেখানে আমি তার সাথে ডিনাই করছি, তার কাজ তো নিন্দা জ্ঞাপন করে না, তার কাজ হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই যে মাজারের কন্টিনিউয়াস ইনসিডেন্ট হচ্ছে কয়েকদিন পর পর, তার মানে সুনির্দিষ্টভাবে এই একটি মাজারেরও আপনার যদি ঘটনার সুষ্ঠু তদন্ত হতো এবং তার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিচার হতো বা আপনার একটা কনসিকুয়েন্সেস থাকতো, তাহলে তো এই ইম্প্যাক্টটা এভাবে আসতো না। আপনি দেখেন গত সপ্তাহে নুরাল ইসের যে পাগলার যে মাজারে একটা কত ভয়ঙ্কর ঘটনা, যে আপনি একটা লাশ বের করে সেখানে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, একটা লাশ বের করে আগুন লাগিয়ে দিয়েছেন, এবং এতে করে কি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের যে ইমেজ আছে, ভাবমূর্তি আছে, এবং সেটি যে একটা পলিটিক্যাল ভাবমূর্তি তৈরি করার পেছনে সকলের ইন্ধন আছে, সেটি কি প্রকাশিত হয়নি? হয়েছে। কিন্তু সেই সকল দিকে কি আসলে এই গভর্নমেন্টের মনোযোগ আছে? এটা একটা প্রশ্ন। কারণ যদি থাকতো তাহলে তো এই ক্রনোলজি এভাবে চলে যেত। আসলে কি মনে হয়, গভর্নমেন্টের মনোযোগ নেই নাকি মানে গভর্নমেন্ট পারছে না এগুলো আসলে কন্ট্রোল করতে? বিষয়গুলো কি, মানে তিনিও তো, সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে আমাদের যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সবার কাছ থেকে, আমরা সেই সহযোগিতা পাচ্ছি না। আচ্ছা, মানে বিষয়টা আসলে কি এখানে না, আমি একটা কথা বলবো, দেখেন এখানে ক্যাপাসিটির থেকে আরেকটা জিনিস কি, আমি কখনো মনে করি না, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম প্রথমেই সাথে, যে এনসিপির কোনো প্রয়োজন ছিল কোনো সরকারের কে টিকিয়ে রাখার জন্য, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তার ব্যর্থতার দায় ঘাড়ে নেবার কোনো প্রয়োজন ছিল না। এটা আমার স্পষ্টত একটা অবস্থান। সেই একইভাবে আমি মনে করি শুধু এনসিপি না, কোনো দলেরই কিন্তু এটা প্রয়োজন ছিল না। কারণ যে শিক্ষার্থীরা ওখানে ছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু হোপের জায়গায় প্রেশার গ্রুপ হতে পারতো, আসলে একটা প্রেশার গ্রুপ হয়ে থাকতে পারতো, যে আপনার কোনো কিছু হলে আমরা তার কাছে একটা জবাবদিহিতার জায়গা, তার কথা হওয়ার কথা ছিল এটা।
কিন্তু ঘটনা এটা ঘটেনি, কারণ সবচেয়ে বড় আত্মঘাতী স্টেটমেন্ট ছিল মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। এটা একটা আত্মঘাতী স্টেটমেন্ট ছিল, মানতেই হবে, এটা বাস্তবতা। অসংখ্য ধন্যবাদ। এবং একটা যেটা আমি আপনাকে বলতে চেয়েছি যে এখনো যেটা হয়েছে আপনি খেয়াল করবেন একদম কন্টেম্পোরারি সময়ে এই সরকারের সচিবালয়ের দিকে একটু তাকান, আপনি দেখবেন সুনির্দিষ্ট একটি দলের মনোনীত প্রার্থী তাদের মানে লোকজন পুরা সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছেন, ডিসি থেকে শুরু করে আসীন হয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে আসীন হয়েছে। আবার ওই দলটি ঠিক রাস্তাতেও আছেন। আমি ঠিক বুঝে পাচ্ছি না, কখনো এনসিপির ঘাড়ে ভর করা, কখনো অমুকের ঘাড়ে ভর করা। তাহলে এরকম কারো ঘাড়ে ভর করে সরকার হয় না।